হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেসার্সে ওয়েলকাম। আমি তোমাদের সুপ্রকাশ দা এবং আজকে আমরা লজ অফ মোশন চ্যাপ্টারের সেকেন্ড লেকচারটা আমরা শুরু করব। আশা করি আগের দিনের লেকচারে তোমাদের কোনো সমস্যা নেই। এটাও সাজেস্ট করবো যে এই লেকচার দেখার আগে তোমরা আগের লেকচারটা দেখে আসো, তাহলে সুবিধা হবে। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল আমি মেনলি এইগুলোই আমি করিয়েছিলাম। তার সঙ্গে আমি ইনার্শিয়া দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম ইম্পালস, এইগুলোই মেনলি দেখেছিলাম ফার্স্ট লেকচারে। এই সেকেন্ড লেকচারে আমি তোমাদেরকে বলেছিলাম এটা একটা ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে, কারণ এখানে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আমি এখানে করাবো। আর এই ফ্রি বডি ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমার যে কোনো লজ অফ মোশনের কোয়েশ্চেন সলভ করার জন্য ইম্পর্টেন্ট। তো আজকে তার আগে আমি বলেছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম গুলো করার আগে আমি সেকেন্ড লয়ের একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আমার রকেট প্রপালশন, সেটা আমি করাবো। তো এখন সেটাই তোমাদের বোর্ডে রয়েছে, সেটা হচ্ছে রকেট প্রপালশন। দু ধরনের কেস হয়। প্রথম কেস ওয়ান, ইফ রকেট ইজ অ্যাক্সিলারেটিং আপওয়ার্ডস, মানে রকেটটা উপরে, মানে মাটি থেকে জাস্ট উপরে ওঠা শুরু করেছে, মানে ওর একটা আপওয়ার্ড অ্যাক্সিলারেশন রয়েছে। ইফ রকেট ইজ অ্যাক্সিলারেটিং আপওয়ার্ডস, এখানে নেট আপওয়ার্ড ফোর্স অন রকেট আমার MA লাগছে। মাস ইনটু অ্যাক্সিলারেশন হচ্ছে নেট আপওয়ার্ড ফোর্স। এটা নিউটনের সেকেন্ড ল থেকে আমি বুঝতে পারছি যে ফোর্সটা যাই হোক না কেন, এফটা যাই হোক না কেন, সেটা ইকুয়াল টু হবে মাস ইনটু অ্যাক্সিলারেশনের সঙ্গে। মানে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী ফোর্সটা আমার সবসময় ইকুয়াল টু হবে মাস ইনটু অ্যাক্সিলারেশনের সঙ্গে। তো এখানে ব্যাপারটা আমি সেটাই লিখেছি, নেট আপওয়ার্ড ফোর্স অন রকেট ইজ ইকুয়ালস টু MA। আশা করি এই লাইনটা বোঝা গেল। এইবার তোমরা এই পাশে এই ছোট্ট ডায়াগ্রামটাকে তোমরা আগে দেখো। এটা হচ্ছে আমি একটা রকেট এঁকেছি এইখানে। এই রকেটে নিচের দিকে এখান থেকে যে গ্যাস বা যেটা প্রপালশন সেটা নিচের জায়গা থেকে থ্রাস্টটা পাচ্ছে, যে জায়গা থেকে ওপর দিকে ওঠার যে ফোর্সটা সেটাই নিচের এখান থেকে পাচ্ছে। এইবার রকেটের একটা যেটা নিজস্ব যেটা মাস, রকেটের নিজস্ব যেটা মাস mg আমি যেটা বলবো, মাস বলা ভুল, নিজের যেটা ওয়েট, রকেটের যেটা ওয়েট, মাস ইনটু গ্র্যাভিটি করে আমরা ওয়েট পাই। মানে যেটা মাস ইনটু তার সঙ্গে 10 বা 9.8 মাল্টিপ্লাই করলে আমরা ওয়েট পাই। তো রকেটের ওয়েটটা কি বলে, এটা খুবই মানে কি বলে, এটা নর্মালি তোমরা বুঝতে পারছো যে সেটা নিচের দিকে কাজ করবে, সেটা নিচের দিকে কাজ করছে রকেটের ওয়েটটা। এইবার রকেট তো অ্যাকচুয়ালি উপরে যাচ্ছে, বা তোমরা এটা ভেবে দেখো যে রকেটের মানে রকেটকে পৃথিবী mg ফোর্স দিয়ে নিচের দিকে টানছে, কিন্তু রকেট ওই mgর ফোর্সটাকে ওভারকাম করে, ওটার বাধাটাকে উপেক্ষা করে রকেট ওপর দিকে উঠে যাচ্ছে। তো ওর জন্য mgটাকে ওভারকাম করার জন্য ওর একটা ফোর্স দরকার, যেটা ওকে থ্রাস্টটা দিচ্ছে। এই যে গ্যাস বেরিয়ে যে থ্রাস্টটা যেটা দেবে, সেটা ওকে ওই mgটাকে ওভারকাম করতে দেবে, ওভারকাম করতে সাহায্য করবে। এবং শুধু তাই নয়, ভারতের যে অ্যাটমসফিয়ার থেকে বেরোনো, সেটার জন্য এই পুরোটাই এই থ্রাস্টেরই কাজটা। এইবার এটাকে আমি ভি, মানে এই যে রকেটের যে আপওয়ার্ড যে মোশনটা, এটাকে আমি ভি রিলেটিভ দিয়ে আমি দেখিয়েছি। ভি রিলেটিভ, তার সঙ্গে মডে রয়েছে ডিএমডিটি। ডিএমডিটি কেন হচ্ছে? কারণ রকেটের মাসটা এর ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। ওর জন্য ডিএমডিটি, টাইমের রেসপেক্টে মাসটা চেঞ্জ হচ্ছে, ডিএমডিটি। সেটাকে আমি এখানে বলেছি। ভি রিলেটিভ যেটা আমার হচ্ছে, ভি রিলেটিভের পার্টটা, রিলেটিভ ভেলোসিটি অফ দি ইজেক্টেড মাস উইথ রেসপেক্ট টু রকেট। যেটা ইজেক্টেড যে মাসটা, মানে যে মাসটা আমাকে থ্রাস্ট দিচ্ছে, ওই মাসটা অফ দি ইজেক্টেড মাস উইথ রেসপেক্ট টু রকেট, রকেটের রেসপেক্টে ইজেক্টেড মাসটা যেটা রিলেটিভ ভেলোসিটি, সেটাই আমাকে দিচ্ছে ভি রিলেটিভ, তার সঙ্গে মডে ডিএমডিটি। আশা করি বোঝা যাচ্ছে। এইবার এই ভি রিলেটিভ ডিএমডিটি, এটাকে এবার দেখো, একটা আমি জানি যে ফর্মুলা হচ্ছে আমার এফ ইজ ইকুয়ালস টু MA। আমি, তোমরা এই দিকটা এখন দেখো না, তোমরা ইকুয়ালস টু এ পার্টটা দেখো। এই পার্টে তো আমরা MA হবে, মাস ইনটু অ্যাক্সিলারেশন, যেটা আমাকে রকেটে যেটা অ্যাক্সিলারেশন হবে এবং রকেটের যেটা মাস হবে, সেটা আমার মাস ইনটু অ্যাক্সিলারেশনে চলে গেল। এবার দেখো MA-টা তো আমার সর্টেড। এবার F-টাকে আমি কি করব? F-টা আমার কি হবে? F-টা তোমরা দেখো, এখানে F-টা আমার হবে, প্রথমত তোমরা চিন্তা করো একটা জিনিস, রকেটটা উপর দিকে উঠে যাচ্ছে, mg ওকে নিচের দিকে টানছে, দুটোই তো ফোর্স। উপর দিকে যে উঠে যাচ্ছে ওখানেও ফোর্স লাগছে, নিচের দিকে যে পৃথিবী ওকে নিচের দিকে টানছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য, সেটাও তো একটা ফোর্স।
তবে এই দুটো ফোর্সের মধ্যে যেহেতু রকেটটা ওপরে উঠে যাচ্ছে ওর জন্য ওপরের পাল্লাটা ভারী, যদি নিচের পাল্লাটা ভারী হতো তো তাহলে রকেটটা নিশ্চয়ই আর উপরে উঠতো না, নিচের দিকে নেমে যেত। কিন্তু যেহেতু রকেটটা উপর দিকে উঠে যাচ্ছে ওর জন্য আমি এখানে বলবো যে নিশ্চয়ই ওপর দিকে উঠে যাওয়ার পাল্লাটা ভারী, ওর জন্য ভি রিলেটিভ ডিএমডিটিটা আমার পজিটিভ হবে, ওর জন্য ভি রিলেটিভ ডিএমডিটি আমার পজিটিভ হবে। এইবার নেগেটিভ আমার হচ্ছে অন্যটা, যেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য যেটা নিচের দিকে টানছে, সেটা হচ্ছে এমজিটা, ওর জন্য ভি রিলেটিভ ডিএমডিটি মাইনাস এমজি আমি এখানে এই ক্ষেত্রে আমি লিখলাম। আশা করি বোঝা যাচ্ছে যে কেন আমি লিখলাম ভি রিলেটিভ ডিএমডিটি মাইনাস এমজি, কারণ যেহেতু রকেটটা উপর দিকে উঠে যাচ্ছে, উপর দিকে উঠে যাওয়ার পাল্লাটা যেহেতু ভারী ওর জন্য এটা পজিটিভ হলো, কিন্তু উপর দিকে ওঠার থেকে ও একটু হলেও তো বাধা দেওয়ার চেষ্টা করছে, ওর জন্য মাইনাস এমজি ইজ ইকুয়ালস টু এম এ। তো ভি রিলেটিভ ডিএমডিটি মাইনাস এমজি এটাই আমার এফ হয়ে গেল। তো এফ ইজ ইকুয়ালস টু এম এ, আমি এটাকেই আমি এখানে ভেঙে লিখলাম। আশা করি বোঝা গেছে। এই যে ভি রিলেটিভ ডিএমডিটি এটাই আমাকে আপওয়ার্ড থ্রাস্ট দেয়, সেটা আমি লিখেছি গিভস আপওয়ার্ড থ্রাস্ট। আশা করি প্রথম পেজটা বোঝা গেছে, এটা তোমরা লিখে নাও। এরপর সেকেন্ড কেসটা করবো, তারপরে একটা এখান থেকে একটা নিউমেরিক্যাল করাবো। তো এটা এমনি তো খুব একটা যে ইম্পর্টেন্ট টপিক তা নয়, তোমাদের বোর্ডসে কোশ্চেন আসতে পারে, নয়তো খুব একটা যে কোশ্চেন আসে তাও নয়, তো তাও দেখে নাও। এবার দেখা যাক কেস 2। কেস 2 আমার হচ্ছে if rocket is moving with constant speed that is acceleration is equals to 0। constant speed মানে যখন ওর মাটি থেকে টেক অফ করা হয়ে গেছে, যখন ও একটা সার্টেন হাইটে পৌঁছে গেছে যেখানে গিয়ে ওর আর অ্যাক্সিলারেশন দরকার পড়েনি, ও আগেই যা অ্যাক্সিলারেট করে যাওয়ার করে নিয়েছে, এবার একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করছে, সেরকম একটা সিচুয়েশনে যেখানে অ্যাক্সিলারেশন 0, সেই ক্ষেত্রে কি হবে? আগেটা আমরা দেখেছিলাম যে v relative dmdt minus mg is equals to ma। তো এখানে আমার অ্যাক্সিলারেশন 0, ওর জন্য m এর পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে, ওটাই আমি লিখেছি v relative dmdt minus mg is equals to 0। তাহলে v relative dmdt is equals to mg আমার হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে। আগেটা যদি বুঝে থাকো তো তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হবে না। তো এটা দেখে নাও। এরপরে একটা কোয়েশ্চেন করে দেবো এখান থেকে, এই টপিকটা থেকে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তোমাদের যদি কোয়েশ্চেন আসে এই টপিক থেকে, এরকমই কোয়েশ্চেন আসবে। A 600 kg rocket is set off for a vertical firing. If the exhaust speed of gas with respect to WRT মানে with respect to speed of gas with respect to rocket is 1000 meter per second, then calculate the mass of gas ejected per second to supply the thrust needed to overcome the weight of rocket। আশা করি কোশ্চেনটা কি বোঝা গেছে। তো এই কোশ্চেনটা তোমরা নিজেরা একবার চেষ্টা করো, যদি না হয় তখন আমার সলিউশনটা দেখবে। আমি এখন বোর্ডটা মুছে দিচ্ছি কারণ বোর্ডে খুব একটা বেশি জায়গা নেই। তো তোমরা এটা কোশ্চেনটা দেখে নাও বা লিখে নাও, তারপর আমি এটা বোর্ডটা মুছে আমি সলভ করব। আশা করি তোমাদের কোশ্চেনটা দেখা হয়ে গেছে। তো তাহলে আমি এখন মুছে দিচ্ছি। আমাকে দিয়েছিল যে আমাকে বার করতে বলেছিল ক্যালকুলেট দিয়ে, দেখতে হবে, দাঁড়াও। আমাকে বলেছিল যে ক্যালকুলেট দি মাস অফ গ্যাস ইজেক্টেড। তাহলে তার মানে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে আমাকে ডিএমডিটিটা আমাকে বার করতে হবে, মাস অফ গ্যাস ইজেক্টেড পার সেকেন্ড সেটা আমাকে বার করতে হবে, ডিএমডিটি আমাকে বার করতে হবে। এবার যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে যেটা হচ্ছে যে যেটা আমার থ্রাস্ট সেটা হচ্ছে আমার ভি রিলেটিভ ডিএম ডিটি, এটা হচ্ছে আমার থ্রাস্টটা। এইবার রকেটের যেটা মাস সেটা হচ্ছে আমার
এর মানে মাস রকেটের যেটা ওয়েট সেটা হচ্ছে F ইজ ইকুয়ালস টু mg। এইবার আমাকে কোশ্চেনে দিয়েছে ভার্টিক্যাল ফায়ার হয়েছে, মানে এরকম করেছিল, এরকম ফায়ারিং হয়েছে, ভার্টিক্যাল ফায়ারিং হয়েছে, এক্সস্ট গ্যাস স্পিড দিয়ে দিয়েছে, দেন ক্যালকুলেট টু সাপ্লাই দি থ্রাস্ট রিকোয়ার্ড টু ওভারকাম দি ওয়েট অফ রকেট। এবার দেখো যে ওভারকাম দি ওয়েট অফ রকেট, এটা হচ্ছে আমার ওয়েট অফ রকেট, লিখে দিই এক মিনিট, ওয়েট অফ রকেট F is equals to mg হচ্ছে আমার ওয়েট অফ রকেট। তাহলে এই ওয়েট অফ রকেটটাকে ওভারকাম করার জন্য কতটা আমার থ্রাস্ট লাগবে সেটা যদি আমি দেখি, তো তাহলে আমার সেটা হয়ে যাবে F is equals to আমার থ্রাস্ট হয়ে যাবে, মানে সেই ক্ষেত্রে আমার হয়ে যাবে যে V relative dmdt is equals to mg। আশা করি বোঝা যাচ্ছে। যতটা আমার যতটা আমার যেটা কি বলেছিল এখানে যে ফোর্স আর কি, যতটা আমার যে ফোর্স দরকার হবে এই যে এমজি মানে থ্রাস্টটাকে, মানে সরি এই যে এমজি যে ওয়েট অফ রকেট, যেটা এই ওয়েট অফ রকেটটাকে ওভারকাম করার জন্য যতটা আমার থ্রাস্ট লাগবে সেটা হচ্ছে এইটা, ভি রিলেটিভ ডিএমডিটি ইজ ইকুয়ালস টু এমজি আমার হয়ে যাবে। তো এটাই আমাকে ওই ফোর্সটা দেবে। এবার এখান থেকে আমাকে বার করতে হবে যে মাস অফ গ্যাস ইজেক্টেড পার সেকেন্ড, তো সেটা আমাকে এটাই চলে এসেছে ডিএমডিটি। তো তাহলে আমি যদি এবার ডিএমডিটি কে যদি আমি সাবজেক্ট টু দ্য ফর্মুলা করি, তাহলে আমার এমজি বাই ভি রিলেটিভ এটাই আমার হয়ে যাবে। এবার আমাকে রকেটের মাস দিয়েছিল বোধহয় 600 কেজি, হ্যাঁ 600, তাহলে আমি লিখবো 600 ইন্টু আমি 10 নিচ্ছে যখন আমাকে কোয়েশ্চেনে কিছু দেয়নি। এবার ভি রিলেটিভ আমাকে, তোমরা খুব ভালো করে দেখো কোয়েশ্চেন আমাকে এইভাবে লিখেছিল উইথ, দেখো যে সেকেন্ড লাইনটা, ইফ দি exhaust speed of gases with respect to rocket is 1000 meter per second of gases with respect to rocket, এটাই ওটাই আমাকে v রিলেটিভটা দিয়ে দিয়েছে, gases with respect to rocket। তো নিচে আমার 1000, তো 1 2 3 সবগুলোই কেটে যাচ্ছে, তো তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 6 কেজি পার সেকেন্ড, বোধহয় মোস্ট প্রবাবলি 6 কেজি পার সেকেন্ডই আসছে। এবার দেখে নিই একবার, 6 কেজি পার সেকেন্ড আমার অ্যান্সার হচ্ছে। আশা করি এটা বোঝা গেছে। আমি প্রথমে আমার যে দুটো ফোর্স, সেই দুটো ফোর্সকে আমি ইকুয়াল করলাম, যে থ্রাস্ট তার সঙ্গে আমার যেটা ওয়েট অফ রকেট সেই দুটোকে আমি ইকুয়াল করলাম। এবার আমি ডিএমডিটি কে আমি সাবজেক্ট টু দ্য ফর্মুলা করলাম, সেটা ইজ ইকুয়ালস টু এমজি বাই ভি রিলেটিভ, যেটা আমার রিলেটিভ ভেলোসিটি। তো আমাকে মাস দিয়েছে, আমি জি এর ভ্যালুটা জানি আইদার 9.8 কিংবা 10, যদি কোশ্চেনে মেনশন করে দেয় 9.8 তবেই তোমরা 9.8 নেবে, নয়তো 10ই নেবে সব জায়গায়। আর ভি রিলেটিভ আমাকে দিয়ে দিয়েছিল 1000, তো সব কেটে গেল আর অ্যান্সার আমার 6 হয়ে গেল। আশা করি বোঝা যাচ্ছে। তো এটা দেখে নাও। এবার আমরা শুরু করব যেটা আমাদের ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এইবার চলে এসো ফ্রি বডি ডায়াগ্রামে, বা যেটাকে আমরা এফবিডিও বলে থাকবো। এই ফ্রি বডি ডায়াগ্রামে যে দুটো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ওয়েট এবং নর্মাল রিঅ্যাকশন ফোর্স। ওয়েট বা এটাকে আমি ডাব্লিউ দিয়ে আমি সব জায়গায় রিপ্রেজেন্ট করব। ডাব্লিউ এটা হচ্ছে অলওয়েজ অ্যাক্টস ডাউনওয়ার্ড, সবসময় নিচের দিকে কাজ করবে আমার ওয়েটটা। তোমাদের ওয়েট সবসময় নিচের দিকে কাজ করে, তো সেরকমই যে কোনো অবজেক্টের ওয়েট সবসময় নিচের দিকে কাজ করে, অলওয়েজ অ্যাক্টস ডাউনওয়ার্ডস। এবার এই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, ওর জন্য আমি বলতে পারি এমজি, বা যেটা আমি ওখানে বলছিলাম যে ওয়েট অফ রকেট, সেটা আমি বলছিলাম যে এমজি। তো মানে সেটাই আর কি, যে ওয়েট অফ এনি অবজেক্ট, সেটা যদি আমি ডাব্লিউ দিয়ে যদি আমি সেটাকে রিপ্রেজেন্ট করি, তো ওই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমার এমজি সবসময় হয়ে যায় ওই অবজেক্টটার মাস, যেটা মাস ইনটু আমার গ্র্যাভিটি 9.8 বা 10, সেটা হচ্ছে আমার ওয়েট আর মাস অনেকটা শুনতে সেম লাগলেও কিন্তু অ্যাকচুয়ালি সবসময় যে সেম হবে তা নয়। মাসটা হচ্ছে যে একটা নর্মাল একটা মাস কত, আর ওয়েট হচ্ছে মাসটাকে যদি আমি 10 দিয়ে যদি আমি গুণ করি তাহলে সেটা হচ্ছে আমার ওয়েট। তো মাস আর ওয়েটের মধ্যে এটাই পার্থক্য।
এবার নর্মাল রিয়াকশন ফোর্স এটাকে আমি এন দিয়ে ডিনোট করব, ক্যাপিটাল এন, এটা ক্যাপিটাল ডব্লিউ, এটা ক্যাপিটাল এন, বা এটা ওয়েটটা ক্যাপিটাল ডব্লিউ না দিয়েও স্মল ডব্লিউ দেওয়া যায়, কিন্তু এই নর্মাল রিয়াকশন ফোর্স এটা কিন্তু ক্যাপিটাল এন। এইবার দেখো এই নর্মাল রিয়াকশন ফোর্স যেটা সেটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ফোর্স, মানে একটা অবজেক্টকে অন্য একটা কিছুর ওপরে কন্ট্যাক্টে থাকতে হবে, আইদার অন্য কোনো একটা অবজেক্টের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, নয়তো গ্রাউন্ডের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, মানে ওকে কন্ট্যাক্টে থাকতে হবে। ওর জন্য এই নর্মাল রিয়াকশন ফোর্সটা হচ্ছে আমার একটা কন্ট্যাক্ট ফোর্স। অলওয়েজ হ্যাজ আ টেন্ডেন্সি টু পুশ ইচ আদার, একটা ঠেলার টেন্ডেন্সি থাকে, ঠেলার টেন্ডেন্সি, অলওয়েজ হ্যাজ আ টেন্ডেন্সি টু পুশ ইচ আদার অ্যান্ড অলওয়েজ পারপেন্ডিকুলার, এটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু সারফেস অফ কন্ট্যাক্ট, যেটা সারফেস অফ কন্ট্যাক্ট সেটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে। মানে কোথায় হলো, এই তো আমার হাতটা, এটা ধরো আমার হাতের জায়গায় এটা ধরো একটা মেঝে, এটা মাটি ধরো রয়েছে, আমি পেনটাকে আমি এইভাবে রাখলাম, মার্কারটাকে আমি এইভাবে রাখলাম, তো এই মার্কারটার উপর যে নর্মাল রিয়েকশন যে ফোর্সটা লাগবে সেটা এর পুরো পারপেন্ডিকুলার লাগবে, পুরো 90 ডিগ্রিতে ফোর্সটা লাগবে। তো সেটাই লিখেছি, অলওয়েজ পারপেন্ডিকুলার টু সারফেস অফ কন্ট্যাক্ট, যেটা সারফেস অফ কন্ট্যাক্ট সেটা পুরো সেটার সঙ্গে পারপেন্ডিকুলার। পেনটা যদি এইভাবে দাঁড়িয়ে থাকে তো তাহলে এই যে নিচে যে সারফেস অফ কন্ট্যাক্ট এইটার সঙ্গে পারপেন্ডিকুলার হয়, ব্যাপারটা ওটাই যে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার, বা সারফেসের সঙ্গে যেটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেইটার সঙ্গে পারপেন্ডিকুলার। ইফ দেয়ার ইজ নো কন্ট্যাক্ট, যদি কন্ট্যাক্ট নাই থাকে তো তাহলে এনটা জিরো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি এরকম রেখেছি কন্ট্যাক্টে নেই, মাঝখানে ফাঁকা আছে, এখানে নর্মাল রিয়াকশন ফোর্স হয় না, নর্মাল রিয়াকশন ফোর্স এখানে জিরো। তো আশা করি এই জাস্ট বেসিক টুকু বোঝা গেছে। এইবার ঢুকবো আমরা যেটা আমাদের যেখানে আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, সেগুলো আমি কিভাবে করব সেটা এবার দেখা যাক, তোমরা এটা দেখে নাও। এইবার আমরা দেখবো যে আমাদের অ্যাকচুয়াল যেটা ফ্রি বডি ডায়াগ্রাম তার অ্যাপ্লিকেশন আমি কিভাবে অ্যাপ্লাই করব। এইখানে এটা এরকম ভাবে ধরো যে একটা প্লেন সারফেস রয়েছে, একটা গ্রাউন্ড রয়েছে, ধরো একটা মাটি রয়েছে, মাটির উপরে একটা কোনো অবজেক্ট যার মাস এম সেটা রাখা রয়েছে। এইবার আচ্ছা এক মিনিট, এটাকে আমি যদি এই ডাস্টারটাকে আমি যদি এখানে টেবিলের উপর রাখি, আচ্ছা দেখা যাচ্ছে না, দেখেন কি দেখা যাচ্ছে না, এক মিনিট দাঁড়াও। তোমাদেরকে আমাকে দেখতে হবে না, তোমরা এই স্ক্রিনের উপর তোমরা নজর রাখো। এই যে টেবিলের উপর ডাস্টারটা রাখা রয়েছে, ডাস্টারের একটা নিজস্ব মাস রয়েছে, আমি ধরলাম এন ডাস্টার। এবার এই ডাস্টারটাকে আর্থ নিচের দিকে টানছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা ডাস্টারটাকে নিচের দিকে টানার চেষ্টা করছে। সেই যে নিচের দিকে যে টানছে এটার মাস এম, কিন্তু এটার যেটা ওয়েটটা হবে এই মাসটার, এটার যে মাস এটাকে যদি আমি 10 দিয়ে যদি গুণ করি সেটা আমাকে দেবে হচ্ছে এই ডাস্টারটার ওয়েট। ডাস্টারটা মাস হচ্ছে এম, এর ওয়েট হচ্ছে ডাব্লিউ। খুব ভালো করে, মাস হচ্ছে এম, ওয়েটটা ডাব্লিউ। ওয়েটটা তখনই আমি বলবো যে এই যে এটার যেটা মাস, এটার মাসটাকে যদি আমি 10 দিয়ে যদি গুণ করি সেটা আমাকে এটার ওয়েট দেবে। এইবার আর তোমাকে যেটা আমি বলেছিলাম যে যেই সারফেসের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, নর্মাল রিয়াকশন ফোর্সের ডেফিনেশন তোমরা দেখো যে যেই সারফেসের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে সেই সারফেসটার সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে, নর্মাল রিয়াকশন ফোর্সটা সেই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তার মানে এখানে সারফেসটা রয়েছে, মানে ঠিক এরকম হবে, পারপেন্ডিকুলার হবে, 90 ডিগ্রিতে হবে। এইবার ওর জন্য আমি ওপর দিকে আমি এনটা আমি লিখেছি, নিচের দিকে আমি অ্যারো দিয়ে আমি ডাব্লিউ লিখেছি, মানে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমি এমজি লিখেছি, ওয়েট ইজ ইকুয়ালস টু এমজি। উপরে আমি নর্মাল রিয়াকশন ফোর্স আমি অ্যারো দিয়ে এন লিখেছি। এইবার খুব ভালো করে দেখো, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, তোমাদেরকে আমি আগের দিন করেছিলাম থার্ড ল, ফার্স্ট সেকেন্ড থার্ড আমি তিনটেই করেছিলাম। থার্ড ল আমাদেরকে কি বলছে যে আমি যদি কোনো একটা অবজেক্টে যদি আমি যে F1 ফোর্স দিই, সেই অবজেক্টটাই আমাকে F1 ফোর্সই ফিরিয়ে দেবে, কিন্তু অপোজিট ডাইরেকশনে। আমি যদি এক্স অ্যাক্সিসে আমি যদি মানে আমি অরিজিন থেকে টুয়ার্ডস এক্স অ্যাক্সিস আমি যদি একটা ফোর্স লাগাই F1 এর, তো যেই অবজেক্টটার উপর আমি ফোর্স লাগাবো সেই অবজেক্টটাই আমাকে এক্স অ্যাক্সিস থেকে অরিজিনের দিকে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আমাকে
আমাকে সেম ফোর্স F1 ই লাগাবে কিন্তু অপোজিট ডাইরেকশনে লাগাচ্ছে। তো মানে ওটাই যে F1 ইজ ইকুয়ালস টু F2 হবে, কিন্তু আমার হবে যে F1 ইজ ইকুয়ালস টু মাইনাস F2। আশা করি বোঝা গেল। এখানে ব্যাপারটা সেটাই, এখানে নিউটন থার্ড ল অফ মোশনটাই লাগছে, যার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আমার হচ্ছে যে থার্ড ল এর একটা অ্যাপ্লিকেশন আমি বলতে পারবো। তো সেখান থেকে আমি বলতে পারবো যে এই যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স এন যেটা, সেটা mg এর সঙ্গে সমান হবে, মানে সেটা অ্যাকচুয়ালি এনটা আমার ওয়েটটার সঙ্গে সমান হচ্ছে, এন ইজ ইকুয়ালস টু ডাব্লিউ হচ্ছে, আর ডাব্লিউ মানে mg। তো সেখান থেকে আমি বলতে পারি যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স এন ইজ ইকুয়ালস টু mg। আশা করি বোঝা গেল এটা কিভাবে হচ্ছে। এইবার দেখা যাক যে যদি একটা ইনক্লাইন্ড প্লেনে যদি একটা অবজেক্ট থাকে, একটা নত তলে যদি একটা অবজেক্ট যার মাস m, ধরো এই মাসটাকে আমি রেখেছি, এই আমার মার্কার এই ডাস্টারটাকে আমি ধরো রেখেছি, এরকম একটা সারফেস রয়েছে, এরকম একটা নত তল রয়েছে যার উপরে এইরকম ভাবে এই মার্কারটা রয়েছে। তো এইবার তোমরা দেখো যে এই যে মার্কারটা, এই মার্কারটা তোমরা নিজেরা বলো, তোমরা নিজেরাই এটা নিজেরা একবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নিজেদেরকেই, যে এই মার্কারটা এখন যেটা ওর ওয়েট সেটা কোন দিকে অ্যাপ্লাই হবে, এই মার্কারটার ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে, তোমরা নিজেরা একবার বলার বা ভাবার চেষ্টা করো। আমি তোমাদেরকে অপশন দিচ্ছি, যে একটা হচ্ছে যে এরকম ভাবে বডিটা রয়েছে, এটার মাস m, ডাব্লুটা বা যেটা আমার ওয়েট সেটা এইভাবে লাগবে নাকি ডাব্লুটা, মানে ডাব্লুটা এইভাবে লাগবে নাকি ডাব্লুটা এইভাবে লাগবে, মানে ডাব্লুটা আমার এইভাবে লাগছে নাকি এইভাবে লাগছে, এটা তোমরা নিজেরা একবার বলার চেষ্টা করো, নিজেরা একবার ভাবার চেষ্টা করো। যদি ভাবা হয়ে যায় তখন তোমরা আবার ভিডিও আবার দেখো যে আমি কি উত্তর দিচ্ছি। ডাব্লুটা আমাদের এইভাবে লাগবে নিচের দিকে, সব সময় মনে রাখবে এইটা আমার কারেক্ট অপশন হবে, এটা হবে না, এটা আমার কারেক্ট হবে। সব সময় মনে রাখবে যেটা আমার ওয়েট বা যেটা আমার যেটা আমার ওয়েট হবে আর কি, কোনো অবজেক্টে যেটা আমার ওয়েট হবে সেটা সব সময় নিচের দিকে কাজ করবে, এইরকম ভাবে অ্যাঙ্গেল হয়ে কাজ করবে না, সবসময় সেটা পারপেন্ডিকুলারলি নিচের দিকে কাজ করবে, মানে এরকম রয়েছে, আর ওয়েটটা আমার এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে না, কিন্তু এইভাবে নর্মালটা কাজ করবে, কিন্তু আমার যেটা ওয়েট সেটা এইভাবে কাজ করবে। সবসময় মাটির সঙ্গে 90 ডিগ্রিতে আমার ফোর্সটা থাকবে। একটা নততলের বা একটা ইনক্লাইন প্লেনের ক্ষেত্রেও এরকম যদি থাকে একটা সারফেসের উপর, একটা মাটির উপর, তাহলে তো এইভাবে কাজ করছে। যদি অ্যাঙ্গেল মানে যদি এরকম একটা অ্যাঙ্গেল থাকে, একটা ইনক্লাইন প্লেন থাকে, তাহলেও এইভাবে কাজ করবে যেভাবে আমি মার্কারটাকে রেখেছি। আশা করি বোঝা গেল। তো মার্কারটা গেল বলে এইখানে নিচের দিকে আমার ডাব্লু কাজ করছে, আশা করি বোঝা গেল। এইবার নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা আমার কিভাবে কাজ করবে, এটা তো আমার ডাব্লু গেল। এবার নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা আমার যেটা এই যে মাস এমটা, এই যে এম মাসটা যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স এই ইনক্লাইন প্লেনকে দেবে, সেটা ও এই দিকে দেবে, মানে এটা আমি ধরলাম যে আমি n1 ধরছি, বা শুধু n ধরলেও হতো, যাই হোক। এইভাবে তো আমার ওয়েটটা কাজ করছে, মানে ওই দিকে না দেখিয়ে বরং এই দিকে দেখায়, এইভাবে আমার ওয়েটটা কাজ করছে, কিন্তু নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা আমার সবসময় এইভাবে কাজ করবে। এখন যেভাবে ধরে আছি এটা আমাকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স এইভাবে কাজ করবে, আর আমার ওয়েটটা এইভাবে কাজ করবে সব সময়, এটা মাথায় রাখবে। তো এইভাবে যদি আমার নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কাজ করে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স সব সময় যেটা প্লেন অফ কন্ট্যাক্ট সেটার সঙ্গে 90 ডিগ্রিতে হয়। তো সেইভাবে আমি বলতে পারি যে এই যে ওয়েটটা বা এই ওয়েটটার উপরও এই ঠিক একই ডাইরেকশনে একইভাবে 90 ডিগ্রিতেই n1টা আমার এইদিকে কাজ করছে। আশা করি বোঝা গেল এই কনসেপ্টটা। এইবার এখানে আর একটু ডিটেলসে যাই। আমি এখানে n1টা মুছে দিচ্ছি, তাহলে আমার সুবিধা, বারবার n1 লিখতে হয় না, আমি শুধু n লিখছি। এবার আমার একটু সুবিধা করার জন্য বা একটু ডিটেলসে যাই, সুবিধা না একটু ডিটেলসে যাই, সেটা হচ্ছে আমি যদি এইখানে ধরো অ্যাঙ্গেল করে দিলাম থিটা, আমি মেনশন করলাম যে এই যে অ্যাঙ্গেলটা এটা থিটা, তাহলে আমার
তাহলে ব্যাপারটা আবার কিরকম কি দাঁড়াচ্ছে সেটা দেখা যাক। এইবার আমি নিচের দিকে এনটাকে এখন ভুলে যাও, এখন খুব একটা এটাকে এখন দেখো না, তোমরা এখন এইটাকে দেখো, এই এনটাকে তোমরা দেখো। এইটা যেহেতু একটা কি বলবো, একটা অ্যাঙ্গেল করে আছে, ওর জন্য এটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারবো। একটা কম্পোনেন্ট আমার উপর দিকে থাকবে, আর একটা কম্পোনেন্ট আমার এই দিকে থাকবে। এইভাবে দুটো কম্পোনেন্টে আমি ভাগ করতে পারবো এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সটাকে। এইবার তোমরা ভেক্টর করেছো, তোমরা জানো যে যেই দিকে থিটা হবে সেই দিকে আমার কস থিটা আসবে, যেই দিকে থিটা হবে না সেই দিকে সাইন থিটা আসবে। এইবার তাহলে আমার অ্যাঙ্গেলটা কি হচ্ছে সেটা এবার কি করে আমরা বুঝবো সেটা এবার দেখা যাক। এইখানে এইটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তোমরা এবার দেখো যে এটা একটু বড় করে আগে, তাহলে তোমাদের সুবিধা হবে। 1 মিনিট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝতে হবে, ওর জন্য আমি সময় নিয়ে বোঝাচ্ছি। এইখানে এম মাসটা রয়েছে, আমি ধরো এদিকে একটা ডটেড লাইন টানলাম, এইদিকে আমার ডাব্লু কাজ করছে, আমি এদিকে একটা ডটেড লাইন টানলাম, আমি এই লাইনটাকে আমি এক্সটেন্ড করলাম, আমাকে এই অ্যাঙ্গেলটা থিটা দিয়েছে। এটা তোমরা বুঝতে পারছো যেটা আমি যেহেতু আমার ওয়েটটা পুরো 90 ডিগ্রিতেই কাজ করে, এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে এটা আমাকে 90 ডিগ্রি দেবে। এইবার এই অ্যাঙ্গেলটা আমার হয়ে যাবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা আমার হয়ে যাবে 90 মাইনাস থিটা। আশা করি কোনো সমস্যা নেই। এন যেটা যেটা আমার নর্মাল রিঅ্যাকশন সেটা এই দিকে কাজ করছে, আমি বললামই। এইবার পুরো অ্যাঙ্গেলটা আমার এই মানে কোন অ্যাঙ্গেলটা বলছি, মানে এইরকম লাইনটা ধরো রয়েছে, এরকম লাইনটা রয়েছে, এই দিকটা আমার নেমে গেছে ওই ডাব্লু করে, এই দিকটা আমার 90 ডিগ্রি হয়েছে। এই পুরো অ্যাঙ্গেলটার কথা আমি বলছি, পুরো অ্যাঙ্গেলটা আমার 180 ডিগ্রি, এই পুরো অ্যাঙ্গেলটা আমার 180 ডিগ্রি। তো তাহলে তোমরা দেখো এদিকে 180, এদিকে 90 মাইনাস থিটা, তো তাহলে আমার এই অ্যাঙ্গেলটা চলে আসছে, এটাকে অন্য কালিতে দেখায়, আমার এই অ্যাঙ্গেলটা চলে আসছে থিটা। আশা করি বোঝা গেল কিভাবে অ্যাঙ্গেলের থিটা এলো, তোমরা নিজেরা করে দেখবে। পুরো অ্যাঙ্গেলটা 180, এটা 90 মাইনাস থিটা, তো এটা আমার থিটা চলে আসবে। এইবার আমার যেটা ছিল এদিকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, তাহলে এর অপোজিটও আমার নর্মাল রিঅ্যাকশন ফোর্স হবে। এদিকেও আমার এর হবে, যেটা আমি এরকম ভাবে দেখিয়েছি। এইবার এইটার যে দুটো কম্পোনেন্ট আমার রয়েছে, একটা এইদিকে একটা এইদিকে, এইবার এই অ্যাঙ্গেলটা যখন থিটা, এই আর এই অ্যাঙ্গেলটা তোমরা দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে, ওর জন্য এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, এই অ্যাঙ্গেলটা আমি বলতে পারবো থিটা। এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট, ওর জন্য আমার থিটা হচ্ছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই অ্যাঙ্গেলটা যখন আমার থিটা হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে এদিকে আমার চলে আসবে n cos থিটা, আর এদিকে আমার থাকবে n sin থিটা। এদিকে n cos থিটা, এদিকে n sin থিটা। আশা করি বোঝা গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু অনেক জায়গায় কাজে দেবে তোমাদেরকে। এরকম ইনক্লাইন্ড প্লেনের কোশ্চেন অনেক সময়তেই অনেক জায়গায় দেয়, তো এটাকে ভালো করে বুঝে নাও, একটু সময় নিয়ে দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ক্লিয়ারলি বলে দিই, তাহলে সুবিধা হবে। পুরো অ্যাঙ্গেলটা তোমরা 180 না ধরে এখানে তোমরা অন্য জিনিস দেখো, যে এইখানে এই যে ডটেড লাইনটা, যেটা এই এনটা গেছে, এই ডটেড লাইনটাকে আবার এই এন এর দিকে ডটেড লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, তাহলে এটা যেহেতু আমার নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা আমার যেহেতু পারপেন্ডিকুলারলি হয়, ওর জন্য আমি বলতে পারবো যে এই ডটেড লাইনটা এদিকটা আমার 90 ডিগ্রি দিচ্ছে। মানে ব্যাপারটা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যাচ্ছে যে তোমরা এখান থেকে এই পার্টটাকে তোমরা ভুলে যাও, তোমরা শুধু এইটুকু পার্ট দেখো। এই জায়গাটা এরকম রয়েছে, তোমরা এবার এটা রিয়েলাইজ করার চেষ্টা করো যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তোমরা এটা ভাবো যে এই পুরো লাইনটা তো এইদিকে চলে গেছে,
এই জায়গাটা আমার 90 ডিগ্রি হচ্ছে, এই পুরোটা যেহেতু 180 ডিগ্রি, এটা আমার 90, এদিকে আবার 90, তো এদিকটা আমার 90 হচ্ছে। তো পুরো অ্যাঙ্গেলটা যদি আমার 90 হয়, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তো এদিকে আমার থিটা চলে আসছে। এটা আমি তখন বলতে ভুল করেছিলাম, তখন আমি একেবারে 180 পরে আমি 90 ডিগ্রিতে আমি ওখানে বলতে ভুলে গেছিলাম। তো এদিকে আমার যেহেতু পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা আমার 90 মাইনাস থিটা, তো তাহলে ওর জন্য আমার এই অ্যাঙ্গেলটা থিটা আসছে। আর এর অপোজিট অ্যাঙ্গেলটা আমার চলে আসছে, মানে যেহেতু অপোজিট অ্যাঙ্গেল ওর জন্য এটাও থিটা চলে আসছে, এবং এদিকে এন কস থিটা, এদিকে এন সাইন থিটা। আশা করি বোঝা গেল, এটা তোমরা নোট করে নাও। এইবার পরের ফ্রি বডি ডায়াগ্রাম দেখা যাক। এটা তোমরা ভিডিওটা এখানে পজ করে তোমরা নিজেটা এটা করার চেষ্টা করো, যদি না হয় তখন তোমরা আমার সলিউশন দেখো। কিছুই না, শুধু তোমাদেরকে আমি যেভাবে দেখালাম যে শুধু ওয়েট আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স কিরকম ভাবে একটা বডির উপর কাজ করছে, শুধু সেইটুকু তোমরা বের করো। যে এই যে মাঝখানে এটা দেখো যে এইদিকে একটা সাপোর্ট রয়েছে, এদিকে একটা দেওয়ালের মতো রয়েছে, আবার এইদিকে একটা দেওয়ালের মতো রয়েছে। এদিকের যে দেওয়ালটা রয়েছে এটা একটা থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, এবং এদিকেরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। আর এদের মাঝখানে যেটা এরকম করে যেটা হয়েছে, এদের মাঝখানে একটা বল রাখা রয়েছে যার মাস এম। তোমরা বের করো এই বলের ওপর কিরকম কি ফোর্স লাগবে, সেটা তোমরা বের করো। এই বলটার উপর কিরকম কি ফোর্স লাগবে, তোমাদেরকে আমি যেরকম বললাম যে ওয়েট আর নর্মাল রিঅ্যাকশন নিয়ে আমরা দেখবো, সেরকম ভাবে তোমরা এটা চেষ্টা করো। যদি না হয় তখন আমার সলিউশন দেখো। এটা তোমরা সলিউশনটা যদি তোমরা দেখো, আমি প্রথমে এই দিকের দেওয়ালটা আমি আঁকলাম। এইবার একটু গ্যাপ দিয়ে আমি আঁকছি, একটু গ্যাপ দিয়ে আমি এইখানে বলটাকেও আঁকলাম। আর একটু গ্যাপ দিয়ে আমি এই দিকে 90 ডিগ্রি দেওয়ালটাকেও আঁকলাম। পুরো সোজা হয়নি, যাই হোক। এইবার যেটা সব থেকে সোজা সেটা হচ্ছে বলের মাস আমার এম, এর নিচের দিকে আমার ওয়েট কাজ করবে, সেটা আমি বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি। আশা করি ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার কন্ট্যাক্ট ফোর্স গুলোর কথা চিন্তা করো। এই যে বলের মাস এম, বা এই যে বলটা রয়েছে আমার, এই বলটা এদিকের দেওয়ালকে একটা কন্ট্যাক্ট ফোর্স দেবে, যেটাকে আমি বললাম ধরো N1। এইবার অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, এই বলটা যখন এদিকের দেওয়ালকে যখন N1 ফোর্স দিচ্ছে, এদিকের দেওয়ালটাও তো পিছিয়ে থাকবে না, এদিকের দেওয়ালটাও N1 ফোর্স দেবে। এ যদি একে একটা ফোর্স দেয়, বা এ যদি একে ধরো যদি ধাক্কা মারে, তখন এও মানে একটা ফোর্স দিচ্ছে, যাই হোক একটা ফোর্স দিচ্ছে। এ যখন একে একটা ফোর্স দিচ্ছে, এই দেওয়ালটাও বলটাকে একটা ফোর্স রিটার্ন করে দেবে। ও সেই ফোর্সটাই রিটার্ন করবে যেটা এই বলটা যে ফোর্স দেবে তার সঙ্গে ম্যাগনিটিউডে সেম হবে, মানে অ্যামাউন্টে সেম হবে। মানে এ যদি 10 নিউটন দেয়, মানে বল যদি 10 নিউটন দেয়, এই দেওয়ালটাও 10 নিউটনই দেবে, কিন্তু অপোজিট ডাইরেকশন। একটা যদি পজিটিভ হয়, অন্যটা আবার নেগেটিভ হবে। এইবার বলটা যদি এই দিকের দেওয়ালকে ধরো আমি বলছি N2 দিচ্ছে, তখন আবার এদিকের দেওয়ালটাও আবার একে N2ই ফিরিয়ে দেবে। আশা করি বোঝা গেল। এইবার যেটা আমি তোমাদেরকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছিলাম যে আমার বলটার উপর কিরকম কি ফোর্স লাগছে, তো তাহলে তোমাদের অ্যান্সারটা এরকম হওয়া উচিত ছিল। এই আমার বলটা রয়েছে, নিচের দিকে আমার ডাব্লিউ কাজ করছে, এই দিকে একজন লাগছে N1, এই দিকে একজন লাগছে N2। এটা তোমাদের মেন ফ্রি বডি ডায়াগ্রাম তোমাদের এরকম হওয়া উচিত ছিল। হয়তো আরেকটাও হতে পারতো, যেটা হচ্ছে এক মিনিট দাদা, সেটা দেখিয়ে একবার। সেটা হচ্ছে আর কিছুই না, এটা একটু মডিফাইড ফর্ম। সেটা হচ্ছে এরকম ভাবে দেখানো যেতে পারে, তোমরা এটা এরকম ভাবেই বেশি দেখাবে। এরকম একটা সার্কেল করবে, সরি এরকম ভাবে দেখানো যেতে পারে। আর এইবার যদি এটা দেখো যে বলটা আবার কিরকম কি ফোর্স দিচ্ছে, সেটার ক্ষেত্রে আবার জাস্ট এই দুটো ডাইরেকশন গুলো উল্টে যাবে। তো আশা করি বোঝা গেল। তো এটা তোমরা নোট করে নাও, এটা দেখে নাও। তো এটা যাদের ঠিক হয়েছে তাদের খুবই ভালো। এরকম ভাবেই আমরা এই ফ্রি বডি ডায়াগ্রাম গুলো আমরা করব। তো আশা করছি এই কিভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম গুলো আঁকবো সেটা আশা করছি বোঝা যাচ্ছে। এইগুলো কিন্তু খুব একটা সোজা জিনিস নয়, তোমাদের
আমার বলার পরে সোজা লাগতে পারে বা সোজা লাগা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো যে খুব যে সোজা জিনিস তা নয়, একটু মাথা ঠান্ডা করে করলে কোনো কঠিনও নয় এই জিনিসগুলো। তো আশা করি তোমাদের বোঝা যাচ্ছে। এইবার স্প্রিং ফোর্সকে নিয়ে কিছু জিনিসপত্র দেখা যাক। স্প্রিং ফোর্স, এইবার এখানে আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি একটা নর্মাল স্প্রিং। প্রথমে যেটা আমি কালোতে দেখেছি সেটা একটা নর্মাল ইউজুয়াল, এই যে ডটেড লাইনটা, এটা আমি এখানে মেনশন করতে ভুলে গেছি। এই ডটেড লাইনটা এটা হচ্ছে, আমি এটাকে বলবো ন্যাচারাল, আসছে না, এক মিনিট দাঁড়াও, ওটা আমার হচ্ছে যে ন্যাচারাল লেন্থ, যেটা এই স্প্রিংটার ন্যাচারাল লেন্থ হচ্ছে যেটা ডটেড লাইনে যেটা আমি দেখিয়েছি, এই ডটেড লাইনটা এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ। ন্যাচারাল লেন্থ, ডটেড লাইনটা হচ্ছে আমার ন্যাচারাল লেন্থ। মানে যখন স্প্রিংটা কোনো কম্প্রেসড অবস্থায় নেই, স্প্রিংটা নর্মালি আমার রয়েছে, মানে স্প্রিংটাকে আমি শুধু কম্প্রেস না, স্প্রিংটাকে আমি কম্প্রেসও করিনি, স্প্রিংটাকে আমি ইলংগেটও করিনি, যেমন ছিল নর্মালি আমি স্প্রিংটাকে আমি রেখেছি। এক মিনিট দাঁড়াও, যদি আমি দেখি যে যদি কোনো স্প্রিং আমি আশেপাশে পাই, এক মিনিট দাঁড়াও। এইটা দেখো একটা স্প্রিং, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা পেন থেকে আমি খুললাম স্প্রিংটাকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে স্প্রিংটা, এটা হচ্ছে এটা ন্যাচারাল লেন্থ। এই স্প্রিংটাকে আমি কম্প্রেসও করিনি, আমি ইলংগেটও করিনি, এটাকে আমি ন্যাচারালি আমি স্প্রিংটাকে এরকম ভাবে আমি রেখেছি। এইবার প্রথম কেসটা হচ্ছে যখন আমি স্প্রিংটাকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে আমি স্প্রিংটাকে যখন টানলাম, দেখো স্প্রিংটা একটু ছাড়া ছাড়া হয়ে গেল, আমি একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে আমি টানছি। এই যে এফ এক্সটার্নাল যেটা দিয়ে আমি টানছি সেটাই হচ্ছে এই যেটা এফ ইএক্সটি, মানে এফ এক্সটার্নাল। এইবার ওটা এটা, এই যে এফ এক্সটার্নাল, এফ ইএক্সটি মানে এফ এক্সটার্নাল। এইবার আমরা যখন স্প্রিংটাকে যখন আমরা ধরে যখন টানি, তখন তোমরা দেখবে যে স্প্রিং নিজে কিন্তু ওই যে টানছি যেটা, সেটা কিন্তু সমর্থন করছে না। কিভাবে আমরা বুঝবো যে সমর্থন করছে না? সেটা হচ্ছে যে তোমরা দেখবে যে যখন তোমরা টানছো তখন একটা অপোজিট ডাইরেকশনে তোমরা একটা অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স তোমরা এক্সপিরিয়েন্স করবে। মানে তোমরা যখন টানছো ওটাকে তোমরা যখন টেনে ধরে থাকছো, তখন সেটা একটা তোমরা নিজের একটা ফিল করবে যে স্প্রিংটা নিজে চাইছে যে আবার এই যে ন্যাচারাল লেন্থে, এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, এই ন্যাচারাল লেন্থে ফিরে যেতে। তো ওই যে স্প্রিংটা চাইবে ন্যাচারাল লেন্থে ফিরে যেতে, সেটা হচ্ছে, এক মিনিট দাঁড়াও তো, সেটা হচ্ছে এই এফ এস মানে হচ্ছে আমার স্প্রিং ফোর্স। স্প্রিংটা যখন চাইবে ওর ন্যাচারাল লেন্থে ফিরে আসতে, সেটা হবে এফ এসটা, মানে স্প্রিং ফোর্স। এইবার আমি তোমাদেরকে যে দেখালাম যে আমি স্প্রিংটাকে আমি একটু ইলংগেট করে, আমি স্প্রিংটাকে এখন আমি ইলংগেট করে দেখালাম, মানে স্প্রিংটাকে এখন আমি লম্বা করে দেখালাম। ইলংগেট করা মানে হচ্ছে যে লম্বা করা। এইবার স্প্রিং এর তো ন্যাচারাল লেন্থ আমার এইটা ছিল, ফোকাস আসছে না, আচ্ছা যাই হোক, এখন ফোকাস আর নিচ্ছে না। তোমরা একটু দেখার চেষ্টা করো যে যদি আমি এটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, আমি যখন স্প্রিংটাকে যখন আমি টানছি, স্প্রিংটা ন্যাচারাল লেন্থের থেকে তো একটু বড় হয়ে যাচ্ছে, তো ওইটুকু যে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে যে ন্যাচারাল লেন্থ থেকে, সেটাকে আমি এই যে এক্স দিয়ে আমি ডিনোট করেছি। এই এক্সটা আমার মানে হচ্ছে এটার ক্ষেত্রে ইলংগেশন, এক্সটা মানে আমার এই ক্ষেত্রে ইলংগেশন। এইবার দেখা যাক এই 3 নম্বর কেসটা। এইটা হচ্ছে এই যে স্প্রিং এর আমার ন্যাচারাল লেন্থ যেটা আমার ছিল, এই স্প্রিং এর যে ন্যাচারাল লেন্থ যেটা আমার ছিল, আমি এইবার স্প্রিংটাকে আমি কম্প্রেস করেছি, স্প্রিংটাকে আমি চেপে দিয়েছি, দুদিক থেকে আমি স্প্রিংটাকে চাপছি, মানে দুদিক থেকে না, অ্যাকচুয়ালি একদিক থেকে, একদিকটা আমার ফিক্স আছে আর অন্য দিক থেকে আমি স্প্রিংটাকে আমি চাপছি, মানে স্প্রিং এর
যেটা লেন্থটা সেটা কমে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আমি যে এক্সটার্নাল ফোর্স সেটা আমি এই দিকে আমি অ্যাপ্লাই করেছি, ডান দিক থেকে বাঁ দিকে আমি অ্যাপ্লাই করেছি, এদিকে আমি এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করেছি। এইবার স্প্রিংটাকে আমি যে চাপছি, স্প্রিংটা কিন্তু চাইছে আবার ন্যাচারাল লেন্থেই ফিরে যেতে। তো ওর জন্য স্প্রিং আমার ফোর্সের অপোজিট ডাইরেকশনে একটা সেম ফোর্সই লাগাবে। মানে এখানে ধরো আমি 5 নিউটন ফোর্স লাগাচ্ছি স্প্রিংটাকে কম্প্রেস করার জন্য, স্প্রিংও আবার ন্যাচারাল লেন্থে ফিরে যাওয়ার জন্য সেই একই 5 নিউটন ফোর্সই লাগাবে অপোজিট ডাইরেকশনে। মানে আমি লাগাচ্ছি ফোর্সটা টুয়ার্ডস নেগেটিভ এক্স অ্যাক্সিস, স্প্রিং লাগাবে ওই 5 নিউটন ফোর্সটাই টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস। এইবার আমি যে এই যে ন্যাচারাল লেন্থ থেকে আমি স্প্রিংটাকে যে ছোট করে দিলাম, এই যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটাকেও আমি এক্স বলবো, কিন্তু এইখানে আমি বলবো এই এক্সটা হচ্ছে আমার কম্প্রেশন। আমার এক্সটা এটার ক্ষেত্রে কম্প্রেশন, আর যেটা আমার আগেটার ক্ষেত্রে যেটা ছিল এই এক্সটা, এটা আমার ছিল ইলংগেশন, আর এখন আমার সেটা কম্প্রেশন। এইবার এই যে আমার স্প্রিং ফোর্সটা আর যেটা আমার আইদার ইলংগেশন নয়তো কম্প্রেশন, বা এক্স যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে, এইটা আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। এফ এসটা আমার টা আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে মাইনাস এক্স এর সঙ্গে। মাইনাস এক্স কেন? টু শো অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন ডিনোট করার জন্যই মাইনাসটা। অ্যাকচুয়ালি এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, শুধু অপোজিট ডাইরেকশন সেটা বোঝানোর জন্যই মাইনাস সাইনটা এখানে দেওয়া। এইবার যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনটা যদি আমি সরিয়ে দিই, তো এফ এস ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স আমার হয়ে যাবে। মানে একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে আমি কে বলবো। এই কেটা আমার হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এই কেটাকে আমি বলবো স্প্রিং কনস্ট্যান্ট। এই যে এফ এসটা, এই এফ এস দ্যাট ইজ স্প্রিং ফোর্স ইজ আ রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স কেন? রিস্টোর মানে হচ্ছে আগের অবস্থায় ফিরে যাওয়া। আমি যখন টানছি তখন এফ এস চাইছে স্প্রিংটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে। মানে আমি ফোর্স দিচ্ছি তো বাঁ দিক থেকে ডান দিক, তখন স্প্রিং আমাকে ফোর্স লাগাচ্ছে ডান দিক থেকে বাঁ দিক, কারণ স্প্রিং এর এটা ন্যাচারাল লেন্থ, আর আমি ওকে টেনে লম্বা করতে চাইছি, কিন্তু স্প্রিং আমাকে আবার উল্টো দিকে, সেটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিক ফোর্স লাগিয়ে আবার এই একই জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। আবার অন্যটা, যখন আমি কম্প্রেস করছি, যখন আমি ফোর্স ডান দিক থেকে বাঁ দিক লাগাচ্ছি, তখন স্প্রিং বাঁ দিক থেকে ডান দিক ফোর্স লাগাচ্ছে, কারণ ও এই জায়গাটাই ওর স্টেবল, ও এই জায়গাতেই ও ফিরে যেতে চাইছে, বা এই জায়গাটাই ফিরে আসতে চাইছে, ও এই জায়গাতেই রিস্টোর হতে চাইছে। ওর জন্য এই এফএসটা রিস্টোরিং ফোর্স, এই এফএস একটা রিস্টোরিং ফোর্স। আশা করি বোঝা গেল এই স্প্রিং ফোর্সেরটা। এটা তোমরা দেখে নাও। এরপরে আমরা স্প্রিং ফোর্সের এফ বিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা দেখব। এবার দেখা যাক যে আমার স্প্রিং এর সিস্টেমের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম হবে। তার প্রথম এক্সাম্পল হচ্ছে এইটা। এইদিকে যেটা আমি এখানে বোল্ড লাইনে একটা স্ট্রেট লাইন যেটা আমি টেনেছি, এইটা হচ্ছে এদিকে, তার মানে এই দিকের পার্টটা হচ্ছে আমার ফিক্সড, এটা নড়াচড়া করবে না, এদিকের পার্টটা আমার ফিক্সড। এইখানে স্প্রিংটা লাগানো আছে, একটা 10 নিউটন ফোর্স আমি লাগিয়েছি, যার ফলে স্প্রিংটা লম্বা হয়েছে, স্প্রিংটা ইলংগেট হয়েছে। এইবার এই যে ডটেড লাইনটা, এই ডটেড লাইনটা মানে হচ্ছে ওই অবধি ওর ন্যাচারাল লেন্থ ছিল, তারপর যখন ওকে আমি যখন আমি টানছি ইলংগেট করলাম, তখন ওর ন্যাচারাল লেন্থটা ছাড়িয়ে বেরিয়ে গেল, এতটা বেরিয়েছে। এইবার এখানে দেখা যায় যে এটার ক্ষেত্রে আমার ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম হবে। এইখানে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা এবার যদি আমি আঁকি, এদিকে পার্টটা ফিক্সড, আমি ফিক্সড দেখানোর জন্য আমি এদিকে আমি দেখালাম যে এটা কোথাও আটকে আছে, কোথাও সাপোর্ট পেয়ে আটকে আছে। এইবার যাই হোক, এবার তার কন্টিনিউ করা যাক যে এটা আমার ফিক্সড সারফেসটা। এইবার এখানে আমি স্প্রিংটাকে আমি দেখাচ্ছি, স্প্রিংটা এটা। এইবার আমি এক্সটার্নাল ফোর্স যেটা লাগিয়েছি সেটা আমি এদিকে ধরলাম, এদিকে আমি 10 নিউটন আমি এক্সটার্নাল ফোর্স আমি লাগিয়েছি, যেটা আমি লাগিয়েছি বাঁ দিক থেকে ডান দিক, স্প্রিংটাকে ইলংগেট করার জন্য, সাইজে বড় করার জন্য। এইবার আমি এই 10 নিউটন ফোর্সটা লাগিয়েছি, এই ফোর্সটার বিপরীতে যেটা স্প্রিং ফোর্স যেটা লাগবে, যেটা এফ এস যেটা লাগবে, সেটা ঠিক এই গোড়াতেই লাগবে একটা এফ এস, জাস্ট এর মুখেই একটা এফ এস লাগবে, প্রথমেই বাধা দেবে এই স্প্রিং এর যেটা ইলংগেট যেটা আমি করতে চাইছি সেটা শুরুতে এখানে একটা বাধা পাবে। এইবার নিউটনের থার্ড ল
থার্ড ল অফ মোশনের জন্য আমি বলতে পারি এইদিকে যখন এফএস বাধাটা যখন পাচ্ছে তখন নিশ্চয়ই এইদিকে আবার একটা ফোর্স লাগবে যেটা স্প্রিংটাই দেবে, ওই স্প্রিং ফোর্সটাকে অপোজ করার জন্য আবার স্প্রিংটাই একটা ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে এফএস। এই এফএসটার জন্য এই এফএসটা পাচ্ছে। আশা করি ক্লিয়ার। খুব ভালো করে দেখো, আমি এখানে 10 নিউটন ফোর্সটা দিচ্ছি। 10 নিউটন ফোর্সটা দেওয়ার পর 10 নিউটন ফোর্সটার জন্য একটা স্প্রিং নিজে একটা রিস্টোরিং ফোর্স লাগাচ্ছে যেটা হচ্ছে এফএস, সেটা ডান দিক থেকে বাঁ দিক কাজ করছে। এইবার এই যে স্প্রিং ফোর্সটা থার্ড ল এর জন্য, থার্ড ল অফ মোশনের জন্য, এই স্প্রিং ফোর্সটাকেই আবার অপোজ করবে স্প্রিংটা, আবার বাঁ দিক থেকে ডান দিকে একটা ফোর্স লাগবে সেম এফএস। আশা করি বোঝা গেল। এইবার তোমরা যদি পুরো আবার এই দিকে চলে এসো, যেটা ফিক্সড পার্টের দিকটা, এই দিকে স্প্রিংটা তো একটা সেই একই রকম ভাবে যেটা আমি বলবো যে বাঁ দিক থেকে ডান দিক ফোর্সটা যেটা লাগাচ্ছে সেটা তো লাগাচ্ছেই, মানে যেটা ওই স্প্রিংটা যেহেতু বেরিয়ে যেতে চাইছে, কারণ যেহেতু আমার ফোর্সটা বেশি, তো সেটার জন্য এই দিকেও স্প্রিংটা ওর নিজের যেটা বেরিয়ে যাওয়াটা সেটা অপোজ করতে চাইবে। ওর জন্য এই দিকেও স্প্রিং একটা, তো এই যে দেওয়ালটাকে, এই যে সারফেসটা, এই যে ফিক্সড সারফেসটাকে একটা এফএস ফোর্স লাগাবে। এইবার যেহেতু একটা এফএস ফোর্স এই স্প্রিংটা আবার লাগাচ্ছে, ওর জন্য এই সারফেসটাও একটা এফএস ফোর্স উল্টে আবার স্প্রিংকেই লাগাবে। আশা করি বোঝা যাচ্ছে। তো এটা মানে এটা বেটার বলা যেতে পারে এইভাবে যে, না ঠিক আছে আমি বললাম সেরকম ভাবেই হবে। প্রথমে আমি 10 নিউটন ফোর্স দিয়ে আমি টানছি, যার ফলে এই এফএসটা এলো, যেটা রিস্টোরিং ফোর্স, যেটা প্রথম রিস্টোরিং ফোর্স লাগছে। এবার থার্ড ল এর জন্য এখানে যেহেতু এফএস লাগছে, আবার এখানেই স্প্রিংটা আবার একটা এফএস লাগাবে, যেটার জন্য রিস্টোরিং ফোর্সটা আবার কাউন্টার হয়ে যাবে। রিস্টোরিং ফোর্সটা কাউন্টার হয়ে গেল এই এফএসটার জন্য। এইবার স্প্রিংটা যেটা ইলংগেট হচ্ছে অলরেডি, সেই ইলংগেশনটা এদিকে লাগাচ্ছে, ওর জন্য এফএসটা এদিকেও আমার কাজ করছে, রিস্টোরিং ফোর্সটা এই দিকে কাজ করছে। এবার এদিকে যেহেতু এফএসটা কাজ করছে, এই এফএসটাকে কাউন্টার করার জন্য এই দেওয়ালটা, মানে এই স্প্রিংটা দেওয়ালের উপর একটা এফএস ফোর্স লাগাচ্ছে, ওই পুরো এদিকে এফএস বা পুরো এদিকে যে স্প্রিংটাকে ইলংগেশনে আটকানোর জন্য ও দেওয়ালের উপর একটা এফএস লাগাচ্ছে। এবার দেওয়ালও ঘুরে স্প্রিং এর উপর একটা এফএস লাগিয়ে দিচ্ছে, যার জন্য এফএস গুলো কাউন্টার হয়ে যাচ্ছে। এবার তোমরা দেখো, এই এফএস একটা ডান দিক থেকে বাঁ দিক আছে, ক্যান্সেল আউট হয়ে গেল। এই এফএস একটা বাঁ দিক থেকে ডান দিক আছে, ক্যান্সেল আউট হয়ে গেল। এই এফএস আবার ডান দিক থেকে বাঁ দিক আছে, ক্যান্সেল আউট, ডান দিকে বাঁ দিক আছে, আবার এই এফএসটাও আমার বাঁ দিক থেকে ডান দিক আছে। ওর জন্য এই দুটো এফএস আর এই দুটো এফএস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু ফোর্স গুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ওর জন্য তুমি যখনই 10 নিউটন ফোর্স দিচ্ছ তখন স্প্রিংটা ইলংগেট করে যাচ্ছে, কারণ বাকি যে রিস্টোরিং ফোর্স গুলো সেইগুলো নিজেদের মধ্যে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তোমার ফোর্সটা একমাত্র থাকছে, যেটা হচ্ছে তোমার এক্সটার্নাল ফোর্স, যার জন্য স্প্রিংটা ইলংগেট হচ্ছে। এবার আশা করি বোঝা গেল যে কেন স্প্রিংটা ইলংগেট হচ্ছে। যে তুমি তো 10 নিউটন ফোর্সটা দিচ্ছ, কিন্তু তারই সঙ্গে এই যে রিস্টোরিং ফোর্স গুলো এগুলো নিজেদের মধ্যে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো শুধু তোমার 10 নিউটন ফোর্সটাই থেকে যাচ্ছে, যার জন্য স্প্রিংটা ইলংগেট করছে, যার জন্য স্প্রিংটা সাইজে বা লেন্থে বড় হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেল এটা। এবার আরো এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এই যে সব যে এফএস গুলো, এটা একটা লিখে দিই যে all Fs is equals to 10 নিউটন, যেটা আমার এক্সটার্নাল ফোর্স, সেই এক্সটার্নাল ফোর্সটাই কিন্তু হচ্ছে 10 নিউটন। এটা তখন বলতে ভুলে গেছিলাম, বাট এখন বলে দিলাম, এটা দেখে নিও। এইবার দ্বিতীয় এক্সাম্পল দেখা যাক। ওটা আমরা হরাইজন্টালি দেখেছিলাম, এটা আমরা ভার্টিক্যালি দেখছি। আমি আর শুধু আর পরে তোমাদেরকে দেখাচ্ছি না, শুধু সময় নষ্ট হবে, ওর জন্য আমি একবারে করে দিয়েছি এখানে। তো এটা আমার সিস্টেমটা ছিল, নর্মালি উপর দিকে আমার লাগানো ছিল, নিচের দিকে স্প্রিংটা ছিল, আর একটা এম মাসের ব্লক ওখান থেকে ঝুলছিল, স্প্রিং এর নিচ থেকে ঝুলছিল। এইবার তোমরা এটা চিন্তা করো যে তোমরা এই যে ব্লকটাকে তোমরা প্রথমে হাতে সাপোর্ট দিয়ে রেখেছিলে, দিয়ে সাপোর্ট দিয়ে স্প্রিং এর যেটা ন্যাচারাল লেন্থ, সেই ন্যাচারাল লেন্থে স্প্রিংটা ছিল। তোমরা এরকম ভাবে তোমরা সাপোর্ট দিয়ে রেখেছিলে। তোমরা হাতটা সরিয়ে নেবে, ব্লকের মাসের জন্য, ব্লকের ওয়েটের জন্য, যেটা এমজি, তার জন্য ব্লকটা পুরো ঝুলে নেমে যাবে। আর যেহেতু ওটা স্প্রিং রয়েছে, ওটা
মানে যেহেতু স্ট্রেচ হতে পারবে, যেহেতু ওটা লম্বা হতে পারবে, ওর জন্য স্প্রিংটাও ঝুলে যাবে নিচের দিকে। এইবার সেরকম কেস আমি নিয়েছি। এবার আমি সবগুলো আলাদা করে দেখেছি। এদিকে আমার উপরে যেটা আমার ছিল যে ফিক্সড পার্টটা, এদিকে স্প্রিংটা, আর এদিকে আমার ব্লকের মাস, ব্লক যেটা মাস এম, আর এই ব্লকের যেটা মাস এম সেটা নিচের দিকে গ্র্যাভিটি ওকে টানছে এমজি দিয়ে, যেটা ওর ওয়েট। তো নিচের দিকে এমজি, এই এমজিটাকে কাউন্টার করার জন্য বা এই এমজি ফোর্সটা যেটা লাগছে, এই এমজি ফোর্সটাকে আটকানোর জন্য স্প্রিং ফোর্স এফ এস টুয়ার্ডস স্প্রিং কাজ করছে। এই এফএসটা টুয়ার্ডস স্প্রিং কাজ করছে। এবার এই যে এফএসটা, এই এফএসটাকে কাউন্টার করার জন্য স্প্রিং আবার একটা এফএস ফোর্স দিচ্ছে। তো এদিকে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। এইবার স্প্রিংটা আবার এই যে যেটা ফিক্সড পার্ট সেটাকে আবার একটা এফএস ফোর্সই দিচ্ছে। আবার এই যে এফএস ফোর্স যেটা স্প্রিং দিচ্ছে ফিক্সড পার্টটাকে, ফিক্সড পার্টটা আবার স্প্রিংকে এফএস ফোর্সটা আবার উল্টে দিয়ে দিচ্ছে, যার জন্য এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তো যেহেতু শুধু এমজি রইলো, ওর জন্য স্প্রিংটা গ্র্যাজুয়ালি নিচের দিকে ঝুলে পড়লো, কারণ শুধু এমজি রয়েছে, নিচের দিকে এক্সটার্নাল ফোর্সটা লাগছে, ওর জন্য স্প্রিংটা গ্র্যাজুয়ালি নিচের দিকে ঝুলে পড়লো। আশা করি বোঝা গেল এই এক্সপ্লেনেশনটা। তো এটা তোমরা দেখে নাও। এইবার দেখা যাক একটা ইনক্লাইন্ড প্লেনে যদি একটা স্প্রিং আমি রাখি, একটা স্প্রিং এর সিস্টেম যদি আমি রাখি একটা ইনক্লাইন্ড প্লেনে, এইখানে স্প্রিংটা লাগানো আছে, এই দিকটা হচ্ছে ফিক্সড এন্ড, এখানে স্প্রিংটা রয়েছে, একটা মাস এম ঝুলছে। এইবার যদি ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, এইদিকে তো আমার ইনক্লাইন্ড প্লেনটা চলে গেল, এইদিকে মাসটা রয়েছে আমার এম মাসটা, এম মাসের যেটা ওয়েট যেটা নিচের দিকে অ্যাক্ট করবে সেটা হচ্ছে, বা যেটা নিচের দিকে কাজ করবে সেটা হচ্ছে এমজি। এইবার নর্মাল ফোর্সটা বা যেটা কন্ট্যাক্ট ফোর্স, যেটা নর্মাল ফোর্স আমার, সেটা যেটা আমার যেখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেটার সঙ্গে 90 ডিগ্রিতে কাজ করবে। তো এই 90 ডিগ্রিতে আমার N1 কাজ করছে। তো এটারই মানে এটা অ্যাকচুয়ালি যেটা কন্ট্যাক্ট ফোর্স, নর্মাল ডিরেকশন ফোর্স, সেটা আমাকে মেনলি এই ইনক্লাইন্ড প্লেনটা এই আমার এম মাসটাকে দিচ্ছে ওপর দিকে। তো এটাকে কাউন্টার করার জন্য আবার এই সেম N1টা নিচের দিকে কাজ করছে। আশা করি বোঝা গেল। এইবার স্প্রিংটা দেখা যাক সে একইভাবে একটা নিচের দিকে, যেহেতু একটা নিচের দিকে টান অনুভব করছে, ওর জন্য সেই নিচের দিকে টানটাকে ও ওভারকাম করার জন্য ও এফ এস দেবে, যেটা ওর রিস্টোরিং ফোর্স। এই এফএসটাকে কাউন্টার করবে এই এফএসটা। আবার পরের দিকে যেখানে ফিক্সড এন্ডের দিকে এফএস দেবে হচ্ছে এই স্প্রিংটাই, এই দেওয়ালটাকে বা এই ফিক্সড পয়েন্টটাকে এফএস দেবে এইটা, আবার দেওয়ালটা স্প্রিংটাকে আবার একটা এফএস ফেরত দেবে। তো এই করেই ব্যাপারটা পুরোপুরি ব্যালেন্সড হচ্ছে। তো আশা করি এটা বোঝা গেল, এটা তোমরা দেখে নাও। এরপরে আমরা দেখবো যে একটা পুলি সিস্টেমে কিরকম কি আমার ফোর্স লাগছে বা কিরকম কি আমার ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে একটা পুলি সিস্টেমে। তো এটা তোমরা আগে দেখে নাও। এবার দেখো যে পুলি সিস্টেম, প্রথমে আমি লিখেছি পুলি মাসলেস। আমরা ধরবো এইরকম, আমরা নিউটন লজ অফ মোশনের বা লজ অফ মোশনের যখন আমরা কোয়েশ্চেন করবো তখন আমরা ধরবো যে পুলিটা মাসলেস, পুলিটার নিজস্ব কোনো মাস নেই, পুলিটার মাস নেই এবং পুলিটার কোনো ফ্রিকশন নেই, মাসলেস অ্যান্ড ফ্রিকশনলেস। যখনই তোমাদেরকে একটা কথা বলে দিই, যখনই তোমরা এরকম কোনো কোয়েশ্চেন দেখবে যেখানে পুলির মাস তোমাকে মেনশন করে দিচ্ছে, পুলির মাস যদি মেনশন করে দেয় সেটা কিন্তু রোটেশনাল মোশনের কোয়েশ্চেন হয়ে যাবে। পুলির মাস মেনশন করে দিলে সেটা রোটেশনাল মোশনের কোয়েশ্চেন হয়ে যাবে। যদি পুলির মাস মেনশন না করা থাকে সেটা লজ অফ মোশনের কোয়েশ্চেন হবে। তো এই জিনিসটা খেয়াল করবে, যখনই পুলির মাস মেনশন করে দিচ্ছে সেটাই তার মানে তোমাকে লজ অফ মোশন, সেটা তার মানে তোমাকে রোটেশনাল মোশন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যদি মাস মেনশন না করা থাকে তাহলে তুমি লজ অফ মোশনই তুমি অ্যাপ্লাই করবে। এবং তার সঙ্গে এই যে দড়িটা বা যেটা যেটা দড়ি থাকে বা যেটা স্ট্রিং, ইংলিশে এটাকে স্ট্রিং বলা হয় বা বাংলায় যেটা দড়ি, এই দড়িটা হবে ইনএক্সটেন্সিবল, মানে দড়িটা স্প্রিং এর মতো নয় আর কি, যে তুমি একদিক থেকে টানছো ওটা নিজে থেকেই স্ট্রেচ হয়ে লম্বা হয়ে যাচ্ছে, সেরকম নয়। দড়িটা যেমন আছে তেমনই থাকবে। মানে তুমি ওই নারকেলের দড়ির মতো তুমি ধরতে পারো, যে যেগুলো চট করে এক্সটেন্ড হয় না আর কি, মানে স্ট্রেচ হয় না, স্ট্রেচেবল নয় সেরকম। এবার এটা খুবই একটা কমন একটা সিস্টেম, সেটা হচ্ছে এখানে পুলিটা রয়েছে, উপরে এই জায়গাটা ফিক্সড। তোমাদের যাদের তোমরা
তোমাদের গ্রামের বাড়িতে, তোমাদের দেশের বাড়িতে তোমরা যেটা দেখে থাকবে যে কুয়ো আছে, যেটাকে ইংলিশে ওয়েল বলা হয়, বাংলায় কুয়ো বলা হয়। তো সেই কুয়োর ওপরে তোমরা দেখবে যে একটা লোহার বিমের মতো থাকে, যেখানে একটা যেখান থেকে একটা গোল চাকতির মতো জিনিস, এরকম একটা গোল চাকতির মতো জিনিস, একটা চাকতির মতো জিনিস থাকে, যেটা রোটেট হয় মাঝে মাঝে। আর ওটার গায়ের ওপর দিয়ে দড়ি পেঁচানো থাকে। একটা দড়ির প্রান্ত তোমার উপরে থাকে, যেটা হচ্ছে তোমার কুয়োর বাইরে, আর একটাতে বালতি বাঁধা থাকে, যেটা তোমরা এই কুয়োর নিচে তোমরা ফেলে দাও। এইবার ধরো সেরকম একটা কল্পনা করো যে তোমরা কুয়ো থেকে জল তুলছো। এইবার তুমি বালতিটাকে জলে ফেলে দিয়েছো, বালতিতে জল ভরেছে, এবার তুমি তুলবে। তখন তুমি এই যে বাইরে আসো, তুমি এখানে বাইরে আসো, তুমি এখানে এফ ফোর্স দিয়ে তুমি টানছো। তুমি যখনই টানবে, এবার একটা কথা যে স্ট্রিংয়ে সবসময় একটা স্ট্রিং, একটা দড়িতে সবসময় তুমি যখন টানছো একটা টেনশন ক্রিয়েট হয়। টেনশনকে সবসময় টি দিয়ে ডিনোট করবো, টি ফর টেনশন। একটা টেনশন ক্রিয়েট হয়। এই টেনশনটা তুমি যেদিকে ফোর্স দিচ্ছ তার অপোজিট দিকে টেনশনটা কাজ করবে। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে যে কিভাবে বলবো, মানে এইভাবে তুমি বুঝতে পারো যে এখন যখন তুমি একটা দড়িকে যখন তুমি টানছো, ওই শুধু যে পুলটা যেটা তুমি দিচ্ছ, ওই পুলটা সাফিসিয়েন্ট হয় না। কারণ পুলটা তোমার কাজ দেবে না, কারণ শুধু ওই পুলটার দ্বারা তুমি এখানে জলটাকে তুমি মানে বালতিটাকে তুমি তুলতে পারবে না। সেখানে তোমাকে একটা টান লাগাতে হবে, যেটা পুরো অপোজিট দিকে কাজ করছে। কারণ বালতিটা ফাইনালি তো এদিক থেকে উঠে আসবে, তুমি টানছো এটাকে এইভাবে। তো এবার টানার জন্য যে একটা অপোজিট দিকে একটা টান যেটা অনুভব করছে, তার জন্য বালতিটা উপর দিকে উঠে আসছে। তো সেরকম একটা ব্যাপার হয়। আর সবসময় যদি কোনোভাবে যদি কোনো কনফিউশন এড়ানোর জন্য সবসময় একটা জিনিস মনে রাখবে যে যেদিকেই তোমার ফোর্স হোক না কেন, যেদিকেই তোমার ফোর্স হোক না কেন, ফোর্সের অপোজিট দিকে সবসময় টেনশন হয়। টেনশন সবসময় বডির থেকে বা কোনো একটা বস্তুর থেকে দূরে যায়। সবসময় মনে রাখবে যে দূরে যায়। তুমি যখনই টানছো তোমার থেকে দূরে যাচ্ছে টেনশন। তুমি টেনে ধরছো একটা দড়িকে, তো টেনশন তোমাকে আবার টেনে ধরছে। মানে তুমি দড়িকে তুমি টানছো, টেনশন তোমাকে আবার টেনে ধরে থাকছে। তো সেরকম একটা ব্যাপার যে তুমি এদিকে টানছো, টেনশন তোমার থেকে অ্যাবে হয়, টেনশন তোমার থেকে অন্য দিকে হয়। তাই এখানে যে বালতি যেখানে ঝুলছে, এই বালতি যে এখানে এম রয়েছে, বালতিটারও অপোজিট ডাইরেকশন, মানে টেনশন বডির থেকে অ্যাবে যাচ্ছে। এরকম অ্যারো দিয়েছি, মানে বডির থেকে অ্যাবে যাচ্ছে। এরকম অ্যারো মানে বডির তার নিচের দিকে আছে, বডির থেকে দূরে যাচ্ছে, অবজেক্টের থেকে দূরে যাচ্ছে। টেনশন সবসময় অবজেক্টের থেকে দূরে যাবে, এটুকু শুধু মাথায় গেঁথে নিও। টেনশন সবসময় অবজেক্টের থেকে দূরে যাবে। আশা করি এই অবধি ক্লিয়ার। এবার আর একটা টেনশনের বা একটা পুলির একটা আমি জিনিস করাই তোমাদেরকে, একটা এক্সাম্পলের মতনই। তোমরা এটা তার আগে দেখে নাও। এটা এইবার এরকম একটা সিস্টেম তোমরা কনসিডার করো। এটা একটা বেস আমি ধরেছি, মানে এটা একটা ফ্রেম আমি ধরেছি, যেটার উপর আমার এসব একটা আমি সিস্টেম, একটা পুলির সিস্টেম আমি এঁকেছি। এইখানে একটা মাস রয়েছে M1, এখানে একটা মাস রয়েছে M2, দিয়ে একটা সোজা একটা দড়ি চলে গেছে। এইখানে একটা পুলি রয়েছে, এখান দিয়ে ঘুরে এসেছে, আবার এখানে আর একটা পুলি রয়েছে, এখান দিয়েও ঘুরে গেছে, দিয়ে এইখানে গিয়ে ব্যাপারটা ফিক্সড হয়েছে। এইবার দেখা যাক যে ফ্রি বডি ডায়াগ্রাম আমি কিভাবে আঁকবো। এখানে ফ্রি বডি ডায়াগ্রামটাই আঁকা ইম্পর্টেন্ট, বা আঁকাটাই অ্যাকচুয়াল বোঝার জিনিস। এইবার প্রথম মাসটা আমি কনসিডার করছি M1টা আমি নিয়েছি। M1 নিচের দিকে একটা যেটা ওর ওয়েট থাকবে, M1G হলো সেটা, W is equals to M1G। M1টা ওর মাস ছিল, M1Gটা হলো ওর ওয়েট। এবার এই M1G ওয়েটটার জন্য থার্ড ল অনুযায়ী ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স অ্যাক্ট করবে, যেটাকে আমি বলবো যে নর্মাল রিয়াকশন ফোর্স। সেটাকে আমি ধরলাম N1। এটা M1G আছে, ওর জন্য এটাকে আমি N1 ধরলাম, N1 নর্মাল রিয়াকশন। এইবার আমি তোমাদেরকে বললাম যে যখনই পুলির কোনো কথা আসবে, বা যখনই কোনো স্ট্রিং এর কথা আসবে, কোনো দড়ির কথা যখনই আসবে, তখনই আমাদের মাথায় চলে আসবে দড়ি মানেই টেনশন। দড়ি মানেই আমাদেরকে টেনশনের কথা আমাকে ভাবতে হবে। আর টেনশন যখনই আমি ভাববো, টেনশন কিন্তু সব সময় বডি থেকে অ্যাবে যায়।
কোনো একটা অবজেক্টের থেকে দূরে যায়, দূরে যায় মানে দূরের দিকে পয়েন্ট করে, মানে এই যে আমি এইদিকে দাঁড়িয়ে আছি, আমার থেকে দূরে যাওয়া মানে ওই দিকে চলে যাওয়া। আমি ডান দিকে মুখ করে দাঁড়িয়ে আছি মানে ও আরো ডান দিকে চলে যাবে, ব্যাপারটা ওরকম। তো এই বডিটার জন্য বা আরো দূরে চলে যাচ্ছে, ওর জন্য আমি বলতে পারি যে অ্যারোটা আমি দিলাম বাঁ দিক থেকে ডান দিক, এখানে আমি দিলাম টেনশন T1। আশা করি বোঝা গেল টেনশনটা আমি কিভাবে এখান থেকে পেলাম। টেনশন সবসময় বডির থেকে অ্যাবে যায়, বডির থেকে দূরে যায়, ওর জন্য এখানে আমার T1 টেনশনটা এলো। আশা করি বোঝা গেল। এবার দেখায় M2টা। আচ্ছা বরং M2টা আমি এদিকে দেখাই। M2 নিচে আমার ওয়েট কাজ করছে M2G, M2G মানে নিচে ওয়েট কাজ করছে। M2G কে ব্যালেন্স করার জন্য একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স N2। এইবার এখানে কিন্তু N1 আর N2 সেম নয়, কারণ হ্যাঁ সেম তখনই হবে যদি M1 M2 মাসটা সেম হয়। কিন্তু আমি যখন M1 একটা মাস বলেছি, M2 একটা মাস বলেছি, মানে এটা কোয়াইট এক্সপেক্টেড যে এই দুটো মাস নিশ্চয়ই আলাদা, ওর জন্য আমি এটাকে M1 বলেছি, এটাকে M2 বলেছি। তো দুটো যখন আলাদা তখন ওদের নর্মাল রিঅ্যাকশন ফোর্সটাও আলাদা, কারণ নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা আমার যখন একটা বডি কোন একটা সার্ফেসের উপর এরকম ভাবে আছে, তখন এটার যেটা ওয়েট হবে সেটাই নর্মাল রিঅ্যাকশন ফোর্স হবে, কারণ নিউটনের থার্ড ল আমাকে সেটাই বলছে। তো M2G, তো এই যে N2 গুলো, এই N2 এর ভ্যালু হবে M2G এর সঙ্গে সমান, N1 এর ভ্যালু হবে M1G এর সঙ্গে সমান। তো এটা তোমাদেরকে আমি আগেই বলেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার এখানে প্রথম কথা যে এখানেও আবার সে আমার তো টেনশন, তো এখানেও একইভাবে কাজে লাগবে। এইবার স্ট্রিংটা এদিকে চলে গেছে, তো টেনশন আমার বডি থেকে দূরে যায়, ওর জন্য আমি এদিকে লিখলাম টেনশন T2। আশা করি কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আরেকটা কথা, এই যে সেকেন্ড যে মাসটা রয়েছে, এটার এদিকেও একটা দড়ি রয়েছে, এদিকেও দড়ি রয়েছে, তো দুদিকেই দড়ি থাকার জন্য ওর তো দুদিকেই টেনশন হবে, তাই নয় কি? ওর দুদিকে যেহেতু দড়ি আছে, ওর দুদিকেই টেনশন হবে। তো এই দিকের টেনশনটা যেটা ওদিকে চলে সেটাকে আমি T2 বললাম, আর এই টেনশনটা আমার T1ই হবে। এইবার একটা কথা তোমাদেরকে বলছি, তোমরা যেমন করে হোক, যে ভাষায় হোক, বাংলা ইংলিশ হিন্দি যাই হোক, তোমরা এটা লিখে নাও যে যখনই আমার মাসটা চেঞ্জ হয়ে যাবে, যখনই আমার দুটো বা তিনটে আমার মাস যখন চলে আসবে বা তিনের বেশি, যখন মাস যখন আলাদা আলাদা যখন মাস যখন চেঞ্জ হবে, তখন আমার টেনশনটাও চেঞ্জ হবে। মানে মানে এইখানে যদি আমার এই M2টা যদি না থাকতো, তাহলে তো একটাই স্ট্রিং ছিল। M2 যখন ছিল না, যদি না থাকতো, তাহলে আমার একটাই স্ট্রিং হতো, তখন আমি শুধু T1 বলতাম। কিন্তু যেহেতু দুটো আলাদা আলাদা হয়ে গেল, ওর জন্য M1 এর জন্য মানে M1 এর রেঞ্জ হচ্ছে এইখান থেকে এই অবধি, এটা হচ্ছে M1 এর রেঞ্জ। তো এই M1 এর রেঞ্জের জন্য এইটুকু রেঞ্জ হচ্ছে T1 এরও। এইবার T1 এর রেঞ্জ তো এইটুকু, এবার T2 এর রেঞ্জ হচ্ছে এখান থেকে এত 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 পুরো এই অবধি, বাকি পুরোটা হচ্ছে T2 এর রেঞ্জ। এইবার যদি এখানে যদি আরেকটা যদি আমি বক্সকে যদি আমি এঁকে দিই, সে M3, সেটার ক্ষেত্রে আমার T2 এর রেঞ্জটা এখান থেকে এই অবধি হতো, আর বাকিটা আমার T3 হয়ে যেত। তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, এই টেনশনটা, এটাও আমার এই টেনশনটা এবং এই টেনশনটা, এই দুটো টেনশনই আমার T1। এদিকে টেনশনটা, এদিকে টেনশনটা, মানে এই যে মাঝখানে যে আমার দড়িটা রয়েছে, এই মাঝখানের দড়িটার টেনশন আমার T1। এইবার এখান থেকে M2 হলো, মাসটা চেঞ্জ হয়ে গেল, অন্য বডি চলে এলো, ওর জন্য এখানে টেনশনটাও বদলে গেল, টেনশনটাও এখানে আমার হয়ে গেল T2, টেনশনটা বদলে গেল। এইবার আমার এদিকে আবার একটা অন্য বডি চলে এলো, টেনশনটা আবার বদলে যাবে, আমি ধরো বললাম T3 হয়ে গেল টেনশনটা। তো এইবার যেটা আমার থাকবে সেটা আমার T3 হয়ে যাবে টেনশনটা। আর যেহেতু আর কোনো বডি নেই, ওর জন্য টেনশনটা আর চেঞ্জ হবে না, আমার টেনশনটা থ্রু আউট স্ট্রিং T3 থেকে যাবে। এবার এখানে যদি আরো কোনো মাস চলে আসতো, তাহলে সেই অবধি T3 হতো, বাকিটা আমার T4 হয়ে যেত। আশা করি বোঝা গেল আমি যেটা বোঝাতে চাইছি। তো এটাকে এইভাবে লেখা যেতে পারে যে এটাকে এইভাবে লিখি যে সেম, আচ্ছা বরং এটাকে নিচেই লিখি। আচ্ছা এক মিনিট, আমি এটা আগে লিখে নিই, তারপর তোমাদের জন্য দেখাচ্ছি।
সেম স্প্রিং মিনস সেম টেনশন। যদি আমার স্প্রিংটা সেম থাকে, এই যে আমার এখানে স্প্রিংটা তো সেমই রইলো, এই M1 থেকে M2 এর মধ্যে স্প্রিংটা তো একই রয়েছে, তো এই একই স্প্রিং থাকা মানে টেনশনটাও একই হবে। এই থ্রু আউট জায়গাতে টেনশনটা আমার T1ই হবে। মানে এই যে এদিকে M1, এইদিকে M2, এটা M1 এটা M2, তো এইখান থেকে এই অবধি এই পুরো জায়গাটাতেই টেনশনটা আমার T1ই হবে। এইবার এটার পরে আবার যখন আসবে সেটা আমার T2 হবে। আশা করি বোঝা গেল যেটা আমি বোঝাতে চাইছি, আশা করি কোনো সমস্যা নেই। স্প্রিং যতক্ষণ সেম থাকবে ততক্ষণ আমার টেনশনটাও সেম থাকবে। যখন আমার মাস, যখন একটা ডিফারেন্ট মাস চলে আসবে তখন টেনশনটা আমার বদলে যাবে, ততক্ষণ তার আগে অবধি বদলাবে না। আশা করি এটা বোঝা গেছে, এটা তোমরা দেখে নাও। তো আজকের আমাদের এই লেকচারটা এই অবধি রাখছি, আর বেশি বড় করছি না। এরপরেও পরের দিন আরো কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা ডিরাইভ করব। এই ফর্মুলাগুলো যেগুলো আমরা পরের দিন যেগুলো আমরা ডিরাইভ করব, সেগুলো যে তোমাদেরকে মুখস্থ করতে বলবো তা নয়। সেই আমি কাইনেমেটিক্সও তোমাদেরকে আমি যেভাবে পড়িয়েছি বুঝিয়ে পড়িয়েছি, তোমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়ে যায়, যেন তোমরা ফর্মুলা তোমরা নিজেরা যেন ডিরাইভ করে নিতে পারো, মুখস্থ যেন না করতে হয়। তো আমি সেটাই তোমাদেরকে আমি এখানেও বলবো, কারণ ওই কিছু কিছু সামান্য যদি তোমরা ফর্মুলায় যদি ভুল করো, কোথাও প্লাস ছিল তো সেই জায়গায় তোমরা মাইনাস করে দিলে, বা কোথাও মাইনাস ছিল তোমরা প্লাস করে দিলে, তো এরকম যদি কোনো ভুল হয়ে যায় তো পুরো কোয়েশ্চেনটাই ভুল হয়ে যাবে। কাজেই তোমরা যদি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমরা যদি এরকম ফ্রি বডি ডায়াগ্রাম যদি তোমরা এঁকে নাও, তারপর তোমরা যদি দেখো যে কোন দিকে আমার কোন ফোর্স লাগছে, কোন ফোর্সটার জন্য কোন ফোর্সটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তোমাদেরকে পরের দিন আমি বলবো। বা এখানে তোমাদেরকে আমি আমি এক্সাম্পল দিচ্ছি যে এই যে M2G আর এদিকে N2 যদি তোমাকে করতে হয় F is equals to ma, যেটা সেকেন্ড ল, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তো তোমাদের এখানে M2G রয়েছে, N2 রয়েছে, এই দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এরকম যে কোন ফোর্সগুলো আমার থাকছে, কোন ফোর্সগুলো আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই সবগুলো মিলে তোমরা যদি এই ফ্রি বডি ডায়াগ্রাম তোমরা যদি এঁকে নিতে পারো, তোমাদের চোখের সামনে খুব সুন্দর একটা ভিজুয়াল থাকবে যে হ্যাঁ আমার এই ফোর্সগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমার এই ফোর্সগুলো থাকছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন ভুল হওয়ার চান্স থাকবেই না। তো তোমাদেরকে আমি সেটাই সাজেস্ট করবো যে মুখস্থ না করে তোমরা কনসেপ্টটা বুঝে নাও, তাতে তোমরা পরীক্ষার ফলে তোমরা একটু দেরি হলো, তোমাদের সময় লাগলেও তোমরা পুরো পারফেক্টলি ঠিকভাবে তোমরা কোয়েশ্চেনটা সলভ করতে পারবে। তো এই আজকে যেটা পড়ালাম সেটাই তোমরা রিভাইজ করে এসো, কারণ পরের দিনের ক্লাসটা আজকেরটারই কন্টিনিউশন হবে আর কি। কারণ এবার ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেনে আমরা ঢুকবো, এরপরে আমরা ওয়েজ প্রবলেম করবো, যে ইনক্লাইন প্লেনের ওপর কিরকম কি হয় সব আমরা দেখবো। তো তোমরা ততদিন একটু সবুর করো, তাড়াতাড়ি ক্লাস আমি দেবো। তো ততক্ষণ টাটা।